শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা। প্রধান উপদেষ্টায় নির্বাচন চান না মির্জা আব্বাসের মন্তব্য। দ্রুত নির্বাচনের দাবি নেতাদের। বাংলাদেশ জাপান শীর্ষ বৈঠক। দুদেশের মধ্যে 6টি চুক্তি সই। দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। আওয়ামী লীগ আমলে উপেক্ষিত ছিল এসএমই খাত। নীতিমালা বাস্তবায়নে 5 বছরে বরাদ্দ হয়নি 1টি টাকাও। নামমাত্র বৈঠক হয়েছে উন্নয়ন পরিষদ ও টাস্ক ফোর্সে। বিসিবির নতুন সভাপতি বুলবুল জানালেন, বিসিবির কার্যক্রম চলবে টি-20 মেজাজে। ক্রিকেটে এগিয়ে নেয়ার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। দিনটিতে তার মাজারে ঢল নামে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের। ফুলেল শ্রদ্ধা জানানো হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি। শ্রদ্ধা জানানো শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দেশে নির্বাচন চান না। সংস্কারের জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করেছে বলেও অভিযোগ তার। রিপোর্ট শুভ মাহফুজের। 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা নগরের মাজারে ঢল নামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের ফলে 15 বছর পর এবারই কোনো ধরনের বাধা ছাড়াই দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী পালন করছে দলটি। নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা দোয়া ও মুনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, একটা ইউনূস। মির্জা আব্বাসের অভিযোগ, সংস্কারের জন্য বিদেশ থেকে লোক আমদানি করে এখন নির্বাচনের কথাই বলে গেছে সরকার। গর্বের সঙ্গে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন বাংলাদেশে, বহু। উনি বিদেশ থেকে কোনো পরামর্শ আনেন নাই। এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন কিছু সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন এবং খাদ্য ও বস্ত্র বিতরণ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এসব অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, বস্ত্র ও খাদ্য বিতরণ করেছে বিএনপি। শুক্রবার সকালে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করেছে গুলশান থানা বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গোটা জাতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে মানিক মে এভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিকেলে পল্টন থানা বিএনপি আয়োজিত সর্বস্তরের মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। যাকে আমরা
অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি। তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময়, 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্টনে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আর সময় নষ্ট না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, তার বড় উদাহরণ সরকারের ভিতরেই আইন আদালত অমান্য করার প্রবণতা। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজ আবার কর্মসূচি নিয়ে মাঠে নামছে ঢাকাবাসী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির এই দোয়া অনুষ্ঠান। এতে মহানগর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা ব্যক্তি স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বলেন, বিএনপি জনগণকে সাথে নিয়েই সমাজের প্রতিটি স্তরে সেই গণতন্ত্র নিশ্চিত করবে। আমরা আশা রাখি যে ওনার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে আমরা ধারণ করে বাংলাদেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা সকল কিছুই করব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা আরো সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের দেশের মানুষই তাড়িয়ে দিয়েছে। নেতারা প্রশ্ন করেন, মানুষ কি পরিবর্তনের সেই সুফল পাচ্ছে? আমরাও এখন চিন্তিত, ইউনূস সাহেব আপনি আসলে কি চিন্তা করছেন? যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি আপনি আন্তরিক হন, অনতিবিলম্বে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার ব্যবস্থা করুন এবং অনতিবিলম্বে নির্বাচন সংক্রান্ত সমস্ত সংস্কার সম্পন্ন করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। একটা কথা মনে রাখবেন, বিএনপি কিন্তু নিজেকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নির্বাচন চায় না। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী পুরুষকে পোশাক সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে জাপান। শুক্রবার টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই ঋণ সহায়তার চুক্তি হয়। একই দিন জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11:30 জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনূসকে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য $1 বিলিয়ন দেওয়ার কথা জানায় জাপান।
1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। শুনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির দীর্ঘদিনের সহযোদ্ধা এই জাপান, একই সঙ্গে বাংলাদেশের অকৃতম বন্ধুও জাপান। সেই জাপান সফরে যখন বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তখন জাপান সরকার কিন্তু তার উদারতার হাত আরো বেশি প্রশস্ত করলো। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বাড়তি বরাদ্দের কথা ঘোষণা করলো জাপান সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। এদিকে বিভিন্ন দেশে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাপানে বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দালালের দৌরাত্ম্যে অনেক দেশ বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। সিকান্দার রেমানের আরেকটি রিপোর্ট। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে অনেক দাবি দাওয়া উত্থাপন করেন। বাংলাদেশের শ্রমিকদের প্রতি জাপানিজদের একটা আলাদা একটা দুর্বলতা রয়েছে। তারা সৎভাবে কাজ করে, পরিশ্রমী। শাকসবজি এবং মাছ, ফলমূল এগুলো আসলে আমাদের এখানে আসার একটা খুব সম্ভাবনা আছে যদি বিমানটা সবসময় চালু থাকে। আমাদের আকুল আবেদন আমাদের প্রধান উপদেষ্টার উপরে যে আমাদের বাংলাদেশ বিমানটা যাতে সচল থাকে। জাপান এক সুন্দর রাষ্ট্র এবং প্রবাসীরা বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধা এই দেশে বাড়লে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে। সেই দক্ষ কর্মী যেন তো দ্রুত নিয়ে আসা যায়, সেই হিসাবে আমি আমার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। জাপান আসতে হলে যে কোনো ইসের উপরে, কৃষি, মেকানিক্যাল, যে কোনো ব্যাপার উপরে তার একটা সার্টিফিকেট এবং করতে হবে, তার প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে। দক্ষ কর্মীর জন্য জাপানে যে ব্রিজটা স্থাপন করতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে বিমান। সরকার প্রধান বলেন, ঘরে ঘরে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্বে শিক্ষার্থীরা যেন নিজেদের গড়ে তুলতে পারে সে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও এদিন বিভিন্ন সংস্থার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। 2019 সালে আওয়ামী লীগ সরকার এসএমই নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিলেও এই খাতে একটি টাকাও বরাদ্দ করেনি পতিত সরকারটি। নীতিমালা বাস্তবায়নে গঠিত দুটি কমিটি, জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এবং জাতীয় এসএমই টাস্কফোর্স এর সভা হয়েছে নামমাত্র। অর্থনীতিবিদদের মতে এসএমই খাত সবসময় অবহেলার মধ্যে ছিল। এসএমই খাত নিয়ে গোলাম মইনুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ তৈরিতে 2005 সালে বিএনপি সরকারের আমলে প্রণয়ন করা হয় নীতি কৌশল। লম্বা সময়ের পর 2019 সালে প্রণীত হয় এসএমই নীতিমালা। এরপর এসএমই খাতের উন্নয়নে শিল্পমন্ত্রীকে প্রধান করে গঠন করা হয়েছিল জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ এনএসডিসি, আর শিল্প সচিবের নেতৃত্বে গঠন করা হয় এসএমই টাস্কফোর্স। নিয়ম অনুযায়ী 6 মাস পর পর বসবে এনএসডিসি সভা। যদিও 2024 সাল পর্যন্ত 5 বছরও হয়েছে মাত্র 3টি। টাস্কফোর্সের সভা হবার কথা 3 মাস পর পর, ওই সময় হয়েছে মাত্র 6টি সভা। সবসময় দেখা গেছে বি গ্রেড বা সি গ্রেডের মন্ত্রীদেরকে সেখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বোঝানো হয়েছে যে সরকার শিল্প মন্ত্রণালয়টিকে কিভাবে দেখে থাকেন। সরকারের রাজনৈতিক সরকারের যদি এই দৃষ্টিভঙ্গি না পরিবর্তন হয়, যেটা এখনও একরকম আমি বলবো যে অব্যাহত রয়েছে, আপনি কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি থেকে আপনি শিল্প মন্ত্রণালয় যদি এটিকে উত্তরণ না ঘটে, তাহলে এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশনে আপনি খুব বড় রকমের কোনো উত্তরণ প্রত্যাশা করতে পারেন না। এবং সে কারণেই আপনি দেখছেন যে
যে কটি মিটিং হওয়া দরকার মন্ত্রীর, যে কটি সচিব পর্যায়ে যেগুলো মিটিং হওয়া দরকার সেগুলো নিয়মিত না হওয়া। বাংলাদেশ সরকারের ভেতরে শিল্প মন্ত্রণালয়ের যে ইনফ্লুয়েন্স থাকার দরকার তার চেয়ে হয়তো অনেক কম ইনফ্লুয়েন্স আছে। সুতরাং সরকারের ভিতরে পলিসি লেভেলে, লং টার্ম স্ট্র্যাটেজি লেভেলে যে ধরনের অ্যাটেনশন পাওয়া দরকার, এসএমই কি সেটা পাচ্ছে নাকি? 2021 সালে অনুষ্ঠিত এসএমই উন্নয়ন পরিষদের দ্বিতীয় সভা এসএমই উদ্যোক্তাদের জন্য 10,512 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করে কমিটি। একই সাথে বিভিন্ন কর্মসূচির বিপরীতে 2,183 কোটি টাকা বাজেট বরাদ্দ চায় এসএমই টাস্ক ফোর্স, যদিও দেওয়া হয়নি কোনো বরাদ্দ। যে টাস্কফোর্স যে বাজেট অ্যালোকেশনের কথা সুপারিশ করেছে সেটিকে অবজ্ঞা করে কোনো ধরনের বাজেটই তাদের জন্য আসলে অ্যালোকেশন করেননি তারা। সেটি থেকেও বোঝা যায় যে এসএমই ফাউন্ডেশন বা এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তাদের কি ধরনের পজিশন রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে এই এসএমই ফাউন্ডেশনের সুপারিশগুলোকে দেখে থাকেন সেটিও কিন্তু এর মাধ্যমে বেরিয়ে আসে। এসএমইর জন্য একটা অথরিটি বা এসএমই বোর্ড করা প্রয়োজন, যারা মূলত এসএমই উন্নয়নের কৌশলে নেতৃত্ব দিবে, জাতীয় কৌশল, সেই অনুযায়ী পলিসি এবং রেগুলেটরি যে নিজেরা যতটুকু করার সেটা করবে, বাকিটা কোঅর্ডিনেশন করবে অ্যাক্রস দ্য গভর্নমেন্ট। আর এসএমই ফাউন্ডেশন বা এই ধরনের যারা আছে তারা ডেলিভারি লেভেলে থাকবে বা এক্সিকিউশন লেভেলে থাকবে। এই মনে হয় স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টটা করার প্রয়োজন আছে। এটার আগে আমরা এসএমইতে খুব ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি না। 2024 সালের জুনে শেষ হয় এসএমই নীতিমালা বাস্তবায়নের সময়। এখন নতুন নীতিমালা প্রণয়নে চলছে কাজ। গোলাম মনিউল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। আজ বোর্ডের জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচন করা হয়েছিল। গতকালকেই বোর্ড পরিচালকরা তাকে সভাপতি নির্বাচন করেন। সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বুলবুল জানান, হাতে সময় কম থাকায় টেস্টের মতো দীর্ঘমেয়াদে নয়, তিনি খেলতে চান টি-20 ইনিংস। একই দিন দুইজন সহসভাপতি নির্বাচন করা হয়েছে। সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহা। মনির হোসেন খানের রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 21 আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। অনেকটা তড়িঘড়ি করে এনএসসির ইচ্ছায় ফারুক আহমেদকে বোর্ড সভাপতির দায়িত্ব দেয় বিসিবি। সাবেক অধিনায়ক ফারুকের ওপর দায়িত্ব ছিল বিসিবি সংস্কারের, অথচ মাত্র 9 মাসেই বদলে গেল দৃশ্যপট। যে পরিচালকরা ফারুক আহমেদকে সভাপতি করেছিলেন তাদেরই 8 জনের অনাস্থায় মসনদ হারালেন তিনি। আবারও জাতীয় ক্রীড়া পরিষদের খবরদারি, আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নতুন বিসিবি বস। প্রশ্ন উঠেছে, ফারুক আহমেদ 9 মাসেই বিরোধিতার মুখে পদ হারিয়েছেন, নতুন সভাপতি কতটুকু সমর্থন পাবেন? উত্তরটা আমিনুল ইসলাম বুলবুল ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। জানালেন, ক্রিকেটকে এগিয়ে নেয় তার লক্ষ্য। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ, হাতে খুব বেশি সময় পাচ্ছেন না বুলবুল। তবে তিনি জানান, কোনো টাইম ফ্রেম বেঁধে দায়িত্ব নেননি। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে, ইউ শুড গো অ্যান্ড হেল্প ওয়ার্ক ফর ইয়োর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, 1 ডে হয় 7 ঘন্টার, তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই। গুঞ্জন আছে প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে চেয়েছিলেন বুলবুল, এমনকি মন্ত্রণালয় থেকে বিসিবি সভাপতির প্রস্তাব গেলে পারিশ্রমিক দাবি করেন তিনি। তবে এসব কথা উড়িয়ে দিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট, 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। কোনো
কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। বাংলাদেশ ক্রিকেটের উত্থান আকরাম বুলবুলদের হাত ধরে। 1999 বিশ্বকাপের অধিনায়ক বুলবুল দেশের ডুবতে বসা ক্রিকেটকে বাঁচাতে তিনি কতটা সফল হন সেদিকে চোখ থাকবে দেশের ক্রিকেট প্রেমীদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। দেশি গরু, মহিষ, ছাগলে সয়লাভ খাগড়াছড়ির কোরবানির পশুর হাটগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করে পশু হাটে তুলেছেন খামারিরা। এদিকে ভৈরবের খামারেও কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় পশু বিক্রেতারা। খাগড়াছড়ির HM প্রফুল্ল ও ভৈরবের সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে কেনাবেচা। 3000 ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 60,000-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটাতাজা করা হয় বলে সারা দেশেই এখানকার গরুর চাহিদা রয়েছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা আর চাঁদাবাজি নিয়ে অভিযোগ খামারিদের। এই যে গরু আনছে যে 1,20,000 টাকা আমি চাইছি, এই দিছে যে 1,06,7 এরকম দিছে। মেডিসিন নাই আমাদের গরুগুলোতে। এই গরু এখানকার গরুর মতো কোনো জায়গায় গরু পাওয়া যায় না। এবছর স্থানীয়ভাবে চাহিদার চেয়ে বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এখানে ন্যাচারাল ওয়েতে গরু পালন করা হয়, অর্গানিক ওয়েতে। এখানে যেহেতু আপনারা জানেন ঘাস, লতা পাতা এই ধরনের আধিক্য বেশি আছে, এখানে রোগবালাই কম, কাজেই পাহাড়ের গরুর চাহিদা সমতলে বেশি। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে সহায়তা করছে পুলিশ। আমরা ডিএসবি থেকে আমরা বয়স ধরে জাল সংশোধন মেশিন সরবরাহ করেছি। এছাড়াও এই হাট উপলক্ষে সব অজ্ঞান পার্টি, মলম পার্টি এদের আবির্ভাব ঘটে, তো সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। এদিকে ভৈরব উপজেলায় কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে 40,000 গরু, ছাগল, মহিষ। পুরোপুরি দেশীয় খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করেন খামারিরা। তবে কয়েক দফায় গোখাদ্যের দাম বাড়ায় বেশি মূল্যে পশু বিক্রি করতে না পারলে পুঁজি হারানোর শঙ্কায় তারা উদ্বিগ্ন। মোটাতাজাকরণ করি, একদম দেশীয় ন্যাচারাল যে খাবার আছে, ঘাস, কাঁচা ঘাস, সাইলাইস, এগুলা মানে বসি, খড়, এগুলা দিয়া গরু মোটাতাজাকরণ করি। কাস্টমার আসতেছে, দাম কাছাকাছি বলে কেউ, আবার অনেকে ব্যবধান বলে। এটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আছি যে গরু বেশি, ইভেন দামও কম বলতেছে। স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তুত থাকায় বেশি মুনাফার আশা না করে একটু আগে ভাগেই পশু বিক্রির পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। এবার গবাদি পশুর সংখ্যা এত বেশি, তারা যেন ন্যায্য মূল্য যদি নিশ্চিত করতে পারে, তারা আগে থেকে যেন অতি মুনাফার আশা না করে ন্যায্য মূল্যই যেন ছেড়ে দেয়, তাহলে মনে হয় যে তারা লাভবান হবে। আশা করছি আসন্ন কোরবানির আমাদের নিজেদের গরু দিয়ে আমরা নিজেরা মেটাতে পারবো। শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনা আরো জমে উঠবে বলে আশা খামারিদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানি। শাহাদাত বার্ষিকীতে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা। প্রধান উপদেষ্টা নির্বাচন চান না, মির্জা আব্বাসের মন্তব্য। দ্রুত নির্বাচন দাবি নেতাদের। বাংলাদেশ জাপান শীর্ষ বৈঠক, দুদেশের মধ্যে 6টি চুক্তি সই। দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। আওয়ামী লীগ আমলে উপেক্ষিত ছিল এসএমই খাত, নীতিমালা বাস্তবায়নে 5 বছরে বরাদ্দ হয়নি 1টি টাকাও। নামমাত্র বৈঠক হয়েছে উন্নয়ন ও পরিষদ টাস্কফোর্সে। বিসিবির নতুন সভাপতি বুলবুল জানালেন, বিসিবির কার্যক্রম চলবে টি-20 মেজাজে, ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।